আমরা আজকে হচ্ছে প্রজেক্ট ইভালুয়েশন চ্যাপ্টারটা আমরা দেখব। প্রজেক্ট ইভালুয়েশন আর গত ক্লাসে পল রাইটের বইয়ের পেজ নাম্বার 66 আমরা দেখছিলাম হাইওয়ে ইভালুয়েশন। মানে ওইটা কিন্তু প্রজেক্ট ইভালুয়েশনের মধ্যেই পড়ে, হাইওয়ে ইভালুয়েশন, কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে এইটাও রিলেটেড, কিন্তু ওই দিন পড়াই দিছিলাম ওই বইটা যখন দেখাচ্ছিলাম। সো আমি জিনিসটা আরেকবার দেখাই দিচ্ছি। ইকোনমিক স্টাডি কেন করা হয়, অনেকগুলা অনেকগুলা পারপাজে হ্যালো, হ্যাঁ, তা ইকোনমিক স্টাডিজ এগুলা ছিল আমরা কেন করি? টু ডিটারমিন ফিজিবিলিটি অফ এ প্রজেক্ট, টু কম্পেয়ার alternative locations, to evaluate various features, to determine priority improvement, to allocate responsibility for cost, আর হচ্ছে আমরা alternate proposal, compared proposals for highway improvement। ঠিক আছে, এটার জন্য আমরা স্টাডি গুলা করি। এবং প্রজেক্ট ইভালুয়েশনের যখনই চলে আসে তখন কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিস এইগুলো আমাদেরকে করতে হয়। সো কস্ট গুলা কি কি সেগুলো জানতে হয়, যেমন হাইওয়ে ইনভেস্টমেন্ট কস্ট, হাইওয়ে মেইনটেনেন্স কস্ট, তারপর ট্রানজিট ক্যাপিটাল কস্ট, ট্রানজিট অপারেটিং কস্ট, ট্রানজিট ইউজার কস্ট। এর ভিতরেও আরো সাব ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটার কিন্তু এক্সাম্পল আছে। পরীক্ষায় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা এই ধরনের কোশ্চেনও হয় যে আমাদের ট্রান্সপোর্টেশন রিলেটেড কস্ট গুলা কি কি, এক্সাম্পল সহ লিখো। ঠিক আছে, এই এখন আসো প্রজেক্ট ইভালুয়েশন। প্রজেক্ট ইভালুয়েশন তোমরা কিন্তু প্রজেক্ট ইভালুয়েশন অনেক কিছুই তোমরা দেখছো, এবং সেই প্রজেক্ট ইভালুয়েশন কিন্তু জেনারেল প্রজেক্ট হিসাবে করছে। সো আমরা এখানে দেখবো যে হচ্ছে নর্মাল যে প্রজেক্ট রিলেটেড টু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার সেই হিসাবে শুধুমাত্র কথা বলবো। এখন দেখো, প্রজেক্ট যখন ইভালুয়েট করতে হয়, আমাদের যদি হাতে অনেকগুলা এনটা প্রজেক্ট থাকে, 1 2 3 4, ধরো একটা প্রবলেম আছে, এটা অল্টারনেট আছে এনটা বা পাঁচটা, পাঁচ ভাবে এটা সলভ করা যায়। এখন পাঁচ ভাবে সলভ করতে গেলে আমরা পাঁচ ভাবে তো আর করবো না, আমরা ইভালুয়েট করে দেখবো যেটা বেস্ট হয় সেটাই শুধুমাত্র করব। তা 1 2 3 4 5 এই পাঁচ ভাবেই আমরা করার পরে দেখবো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি পরিমাণ ভেহিকেল ট্রাভেল করে। ঠিক আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কারণ মনে রাখবা যে ধরো আমরা একটা জায়গায় কনজেশন বেশি, একটা হচ্ছে ফ্লাইওভার করা যেতে পারে, ফ্লাইওভার যখনই করব তখন কিন্তু ট্রাফিক চেঞ্জ হয়ে যাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। অথবা যদি রোড ওয়াইডেনিং করি, অথবা সিগন্যালটা মানে রিসেট করি, যাই করি না কেন ট্রাফিক চেঞ্জ হবে। সেই ট্রাফিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনের যে ট্রাফিক, সেইটার বেসিসে আমরা হচ্ছে কি করব, আমরা ট্রাভেল টাইম বা আদার মেজার্স, ডিলে কমলো কতখানি, অ্যাক্সিডেন্ট কমলো কতখানি, সব মিলায়ে হচ্ছে আমরা ইভালুয়েট করব কস্ট বেনিফিট। সেটার বেসিসে যেটা হচ্ছে বেস্ট সেটাই হচ্ছে আমাদের আমরা চুজ করব। ঠিক আছে, তারপরেও কিন্তু এখানে আবার একটা কথা একটু কিন্তু ফুল কারেক্ট না, যেটা বেস্ট সেটাই কিন্তু আসলে চুজ করব, কথাটা 100% ঠিক না। কারণ ট্রান্সপোর্টেশনে সাধারণত মানে আমরা কি দেখি যে এটা মানে ট্রান্সপোর্টেশনে তো পলিসি মেকাররাই তো ডিসিশন নেয়, তাই না? ডিসিশন মেকার কারা? গভর্নমেন্ট। ঠিক আছে, আর ইউজার কারা? ইউজার হচ্ছে পাবলিক। আর মিড পয়েন্টে হচ্ছে ইঞ্জিনিয়ার বা প্ল্যানার যারা এই কাজগুলা করতেছে। সো গভর্নমেন্ট কিন্তু একটা মানে বেস্টটাই নিবে সেটা না, আদার্স কিছু হচ্ছে মানে রেসপেক্টেও কিন্তু ডিসিশন নিতে পারে। মেবি থার্ডটা হচ্ছে চুজ করলো, হয়তো অন্য বেনিফিট বা অন্য রিকোয়ারমেন্ট আছে বা অন্য পলিসি থাকতে পারে। ঠিক আছে, এই তা এখন টাইপস অফ ইভালুয়েশন। প্রজেক্ট যখন ইভালুয়েশন করে অনেক ধরনের ইভালুয়েশন করতে হয়, তা আমরা শুধু হচ্ছে নর্মাল ইকোনমিক অ্যাসপেক্টটার কথা বললাম, বাট জেনারেলি হচ্ছে ইকোনমিক ইভালুয়েশন, ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন, এনভায়রনমেন্টাল ইভালুয়েশন, ইঞ্জিনিয়ারিং ফিজিবিলিটি, আদার্স। সো এই প্রত্যেকটা আলাদা আলাদা কি, যদি জানতে চাও ডিফারেন্স কি, এগুলা নিজেরা দেখবা, আমি এগুলোর মধ্যে যাচ্ছি না। কস্ট বেনিফিট অ্যানালাইসিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শুধুমাত্র কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কিভাবে করে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে গেলে আমরা কি করতে হবে, জানতে হবে অল্টারনেটিভ গুলা কি কি। অল্টারনেটিভ হচ্ছে এক নাম্বার, যেভাবে আসছে সেটাই হচ্ছে একটা অল্টারনেটিভ, মানে সেটাকে বলা হচ্ছে বেজ অল্টারনেটিভ। মানে আমি কিছুই চেঞ্জ করলাম না, না করলে কি থাকতো।
তারপরে হচ্ছে ধরো ইমপ্রুভমেন্ট অপশনস, ইমপ্রুভমেন্ট অপশনের মধ্যে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে প্রত্যেকটা। তাহলে এই প্রত্যেকটা এবং ডু নাথিং এগুলা মিলায়ে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোনটা বেস্ট সেটা নিয়েই কাজ, সেটাই আমাদের জন্য ভালো। ঠিক আছে। ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট যখন আমি অ্যানালাইসিস করব আমাকে কস্ট, বেনিফিটস এন্ড ট্রান্সফার। কস্ট আর বেনিফিট তো সরাসরি বুঝে গেল, যে যেটা খরচ আর যেটা বেনিফিট। আর ট্রান্সফার হচ্ছে হলো কোনটা, ধরো একটা রোডে আমি হচ্ছে করলাম, মানে তুমি গেলে রোড প্রাইসিং করে দিলাম, যে গেলে এখান থেকে টাকা নেওয়া লাগতেছে, টাকা নিচ্ছে, টোল নিচ্ছে। ঠিক আছে। এমনি মনে হচ্ছে কি আমি খরচ বেড়ে গেল তোমাদের, এটা কস্ট, কিন্তু আসলে অ্যাজ এ হোল এটা কিন্তু হলো সোসাইটিতে বেনিফিট দিচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফার হচ্ছে, কস্টটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে। এইগুলাও কিন্তু চিন্তা করতে হবে যে সার্বিক যে বেনিফিট পাওয়া যাচ্ছে, মানে আসলে ট্রান্সফার হয়ে একটা বেনিফিটই আমি পাচ্ছি। আর ইভালুয়েশন, ইভালুয়েশন যেটা আমরা সাধারণত দেখি, ইঞ্জিনিয়াররা দেখি কিভাবে যে কোনটা বেশি এফিশিয়েন্ট। ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু আমাকে দেখতে হয়, সেটা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে যে একটা দেশের সব মানুষের জন্য এটা সমানভাবে হচ্ছে এফেক্ট ফেলতেছে কিনা। এরকম যদি হয় যে একটা পলিসি গভর্নমেন্ট নিল, যে পলিসিতে পুয়ার পিপলরা বেশি সাফার করতেছে, রিচ পিপলরা কম সাফার করতেছে, তাহলে এটা কি, এটা ভালো পলিসি না। উল্টাটা যদি হয়, রিচ পিপলরা বেশি সাফার করতেছে, পুয়াররা কম সাফার করতেছে, এটা কিন্তু আনএক্সেপ্টেবল না, এটা কিন্তু ভালো পলিসি। ঠিক আছে। সবাই একইভাবে ধরো সাফার করতেছে এই। সো ইকুইটি মানে হচ্ছে সমানভাবে করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা, যে আজকে যদি বিদ্যুতের দাম 20% বাড়ায় দেয়, মানে জাস্ট জেনারেলি 20% বাড়া দেয়, এটা কি এটা কি ইকুইটেবল হবে নাকি হবে না? হ্যাঁ, হবে না স্যার। ইকুইটেবল হবে না। কিন্তু কেন হবে না? কারণ 20% বাড়ায় দিলে একটা রিচ পিপলের দেখা যাবে যে তার এক্সপেন্ডিচার 1%ও বাড়বে না, যে তার টোটাল যে এক্সপেন্ডিচার ছিল তার 1%ও বাড়বে না। কিন্তু একটা পুয়ার পিপলের দেখবা যে এক্সপেন্ডিচার হয়তো 5% বা 10%, 20% বেড়ে যাচ্ছে। ঠিক আছে। সেই জন্য এটাকে মাথায় রেখে যে পলিসিটা করা হয়, সেই পলিসিগুলাই গুড পলিসি। যেমন দেখবা সেই জন্য গুড পলিসি কিভাবে করে, যে এত ইউনিট পর্যন্ত হচ্ছে খরচ কম, এত ইউনিটের উপরে উঠে গেলে খরচ বেশি। এগুলা কিন্তু ইকোনমিক্যালি বেটার পলিসি। যেমন যে এসি ইউজ করতেছে, যে এগুলা ইউজ করতেছে, তার খরচ বেশি দেয়া লাগতেছে। ঠিক আছে। এই সো গভর্নমেন্ট রিলেটেড যে জিনিসগুলা সেগুলো বিদেশে যখন ডিজাইন হয়, সেগুলো সবগুলাই দেখে খুব ভালোভাবে যে ইকুইটেবল হচ্ছে কিনা। তা ওইটাই হচ্ছে এখানে লেখা আছে, যে বেজ অল্টারনেটিভ এবং প্রজেক্ট অল্টারনেটিভ এগুলো বলছি। তারপরে ইম্প্যাক্টস, কস্ট, ক্যাপিটাল কস্ট, অপারেটিং কস্ট, বেনিফিট, বেনিফিট কি কি, ট্রাভেল টাইম সেভিংস, রিডিউস কস্ট, ইমপ্রুভ সেফটি, ইমপ্রুভ কোয়ালিটি, ইনক্রিজ কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস কি এটা আমি আর বোঝাতে যাচ্ছি না, এটা কিন্তু তোমরা ইকোনমিক্সে শিখে আসছো, এবং এটা সেইভাবেই তোমাদেরকে আসলে এখানের জন্য দরকারও নাই, কিন্তু ফিউচারে যদি আসলে ট্রু বেনিফিট হিসাব করতে চাও তাহলে কনজিউমার সারপ্লাস লাগবে। ঠিক আছে। ট্রান্সফার, ট্রান্সফার হচ্ছে যেটা একটু আগে বললাম, ইন্ডিভিজুয়াল মে গেইন অর লুজ বাট সোসাইটি ইজ আনএফেক্টেড ইন এগ্রিগেট, মানে অ্যাজ এ হোল সোসাইটি হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না বা বেনিফিট হচ্ছে। ঠিক আছে। এটা এখন আসো একটা এক্সাম্পল দেই, তোমরা যেগুলা আগের থেকেই জানো তারপরেও একটা ছোট এক্সাম্পল এখানে রাখছি। একটা প্রজেক্ট কস্ট হলো মানে $600, এবং এটার প্রতি মাসে মেইনটেনেন্স খরচ হচ্ছে $100, আর এটা থেকে বেনিফিট আসে প্রতি মাসে $180। 10 বছর লেন্থে এইটার টোটাল এই প্রজেক্টটা লাভজনক না লসজনক? তোমরা একটু দেখে বলো তো, প্রজেক্টটা লস নাকি লাভজনক? স্যার লাভজনকই হবে। কেন লাভজনক হবে? স্যার প্রফিটটা স্যার টোটাল প্রফিট বেনিফিট থেকে স্যার হচ্ছে আমরা যদি হচ্ছে স্যার ফার্স্টে যতটুকু ব্যয় করেছি ওটা যদি মাইনাস করি, মানে টোটাল তোমার হিসাব অনুযায়ী টোটাল বেনিফিট পাচ্ছি $1800, মানে জি স্যার। 180 × 10 বছর $1800।
আর টোটাল খরচ হচ্ছে প্রতি মাসে $100, মানে প্রতি বছরে $100, মানে 100 × 10 $1000। 1000 আর ইনভেস্টমেন্ট কস্ট $16, জি তাহলে স্যার। টোটাল $16। তার মানে লাভ হচ্ছে $200। জি কিন্তু স্যার। একটা জিনিস মনে রাখবা যে মানি আজকে যে ভ্যালুটা, আজকে আমি 100 টাকা পাইলে, ধরো আজকে তুমি 10,000 টাকা তোমার কাছে যা ভ্যালু, 10 বছর পরে 10,000 টাকার ভ্যালু তো এক না, ঠিক জি আছে? না স্যার। জি স্যার। তার মানে এই প্রত্যেকটা ইয়ারের যে টাকার ভ্যালু আর ইনিশিয়ালি যে $600 খরচ করলা, এটা তো একই রকম না। সেজন্য এই ভ্যালু গুলাকে সবগুলাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। প্রত্যেকটা ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে তারপরে প্লাস মাইনাস করে দেখতে হবে যে বেনিফিট হলো না, মানে নাকি লস হলো, ঠিক আছে? জি স্যার। এটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এখন প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয়? ফিউচার ভ্যালু 1 প্লাস আর, আর মানে হলো ডিসকাউন্ট রেট, পাওয়ার নেগেটিভ n, n মানে নাম্বার অফ ইয়ার্স। তার মানে দেখো 10% যদি ডিসকাউন্ট রেট হয়, তাহলে এই বছরে 10তম বছরের 180 ভ্যালু কত হবে? 180 ইন্টু 1 প্লাস 0.1 পাওয়ার নেগেটিভ 10, ঠিক আছে? সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে এইভাবে প্রেজেন্ট ভ্যালু সব বের করে প্লাস মাইনাস করে বেনিফিট, টোটাল বেনিফিট মাইনাস টোটাল কস্ট, এটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে হলো প্রফিটে রান করতেছে প্রজেক্টটা। আরেকটা হচ্ছে বেনিফিট বাই কস্ট রেশিও। বেনিফিট বাই কস্ট রেশিও যদি 1 এর বেশি হয় তাহলে গুড প্রজেক্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই ইকুয়েশনটা খেয়াল করো। এই ইকুয়েশনটা আমরা বের করার জন্য কি করতেছি? প্রত্যেকটা বছরের ভ্যালুগুলাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতেছি। এখন ধরে নাও ইন্টারনাল, মানে এই ডিসকাউন্ট রেটটা আর কত, এই আর এর ভ্যালু আমি জানি না, তাহলে পুরো ইকুয়েশনে আমি বসায় দিলাম এই নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল বি মাইনাস সি। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু 0 করার জন্য আর এর ভ্যালু যত দরকার সেটাই হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন, ঠিক আছে? the discounted rate for which the net present value of a project is 0। তোমাদের পরীক্ষায় কিন্তু বের করতে দিতে পারি আমি ইন্টারনাল রেট অফ রিটার্ন কত, ঠিক আছে? যত হায়ার এই ভ্যালুটা তত বেটার প্রজেক্ট। এখন দেখো পরীক্ষায় তোমাদের এরকম আসতে পারে, দুইটা প্রজেক্ট দিয়ে দিলাম, দুইটা প্রজেক্টের খরচ বেনিফিট সব দিয়ে দিলাম, ডিসকাউন্ট রেটও দিয়ে দিলাম, যে ধরো 10% বা 8%, তারপরে বলে দিলাম যে হুইচ প্রজেক্ট ইজ বেটার। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে দুইটা প্রজেক্টের, মানে এই ইকুয়েশনটা বেনিফিট কস্ট রেশিও বের করতে হবে, আর দুইটার ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করে দেন তোমাকে যেটার সবকিছু ভালো সেটাকে বলতে হবে গুড প্রজেক্ট। এখানে কিন্তু মাথায় রেখো শুধুমাত্র কিন্তু আমি বেনিফিট কস্ট দিয়ে দিচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এরকম থাকবে না। বাস্তবে থাকবে এরকম যে কত প্যাসেঞ্জার ট্রিপ হচ্ছে, কত হচ্ছে মিনিট ভ্যালু অফ ট্রাভেল টাইম, কত প্যাসেঞ্জার ট্রিপের, মানে এই ধরনের সব কিছু হচ্ছে খরচ সবকিছু দেয়া থাকতেছে। দেন তোমার 30 বছর লাইফ স্প্যানে তারপরে তারপরে এটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে কোনটা বেটার সেটা। এটা হলো একটা কেস স্টাডি, এটা তোমরা স্টাডি করবা। তোমাদের যদি কোনো, আমি জানি না পরীক্ষার সিস্টেমটা কেমন হবে, যদি এরকম সিস্টেম থাকে গতবার যেমন ছিল ওই ধরনের ব্যাপারে থাকলে কিন্তু হলো এই ধরনের একটা কেস স্টাডি দিয়ে ধরো এটা, বা এই ধরনের একটা জিনিস দিয়ে বললাম যে এটা রে করো, ঠিক আছে? মানে এটা হলো ইভালুয়েট করো বা অ্যানালাইসিস করো বা এ হতো। আর যদি নর্মাল পরীক্ষার মধ্যে হয় সে ধরনের কেসে এরকম প্রবলেম আসতে পারে, ঠিক আছে? সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। হ্যাঁ, এখন খুব কুইক, টাইম বেশি নাই, খুব কুইক আমি দুইটা জিনিস বলে চলে যাই, আর এগুলো আমি পোস্ট করে দিব। পাবলিক ট্রানজিট, ট্রানজিটের উপর কিন্তু হলো অনেক বড় বড় বই আছে, অনেক কিছুই আছে, কিভাবে রুট ডিজাইন করতে হয়, কিভাবে করতে হয়, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। শুধুমাত্র এই জিনিসগুলো তোমাদেরকে সিলেবাসের মধ্যে থাকবে, দ্য বেসিক অবজেক্টিভস ফর এ ফেয়ার সিস্টেম।
ফেয়ার সিস্টেম যেটা করা হয় সেই ফেয়ার সিস্টেমের বেসিক অবজেক্টিভ কি থাকে, to attract the maximum number of passengers, to generate the maximum revenue for the transit agency, to achieve specific goals. আসলে মেইনলি থাকে হচ্ছে যাতে মানুষ প্রচুর আসে, প্রচুর পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করে এবং যেন বেনিফিটে চলে, বা লস হলেও যাতে লস কম হয়। বাট আনফরচুনেটলি পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অনেক সাবসিডাইজ, মানে অনেক সাবসিডি দিতে থাকে গভর্নমেন্টকে, বিশেষ করে মেট্রো রেল বা এই রেলগুলা, এগুলা চালাতে গেলে কিন্তু দেখা যায় যে লাভে চলতে গেলে যে পরিমাণ হলো ফেয়ার সেট করা উচিত, ওই পরিমাণ ফেয়ার সেট করলে দেখা যাবে ধরো কলাবাগান থেকে মতিঝিল 200 টাকা যদি চাই, তাহলে কেউ কি উঠবে বলো? তখন মানুষজন না স্যার। ভাববে যে আমি হলো উবারে চলে যাই, ঠিক আছে। আবার এই তখন হলো বিদেশে এইগুলা কিভাবে করে, তোমরা যারা জানতে চাও, টিওডি, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, সাধারণত মেট্রো রেল, যে মেট্রো রেল থাকে, ধরো মেট্রো রেলটা ধরো মাটির নিচে 3 তলা পর্যন্ত আসছে, মেট্রো রেলের স্টেশন বাদ দিয়ে আশেপাশে হচ্ছে এখানে অনেক ডেভেলপমেন্ট থাকে, যেমন বড় বড় শপিং সেন্টার থাকে, তারপরে কনজিউমার আইটেম থাকে যেগুলো মানুষজন কিনতে পারবে। ধরো মেট্রোতে নেমে সে হলো কফি কিনলো, সে মেট্রো থেকে নেমে সে ধরো ওখানে পেপার নিল মেট্রো থেকে নেমে, মানে যেগুলো হচ্ছে অনেক কিছু। আর এর উপরে ধরো 50 তলা 100 তলা বিল্ডিং থাকলো, তাহলে এই বিল্ডিংটা থেকে কি হচ্ছে, সে হলো এখান থেকে রেন্ট পাচ্ছে, বা এটা একটা অ্যাসেট, এখান থেকে এরকম খরচ, মানে এই শপিং সেন্টার এবং এই সব মিলায় এই যে ইনকাম হচ্ছে, এই ইনকাম ইনকাম প্লাস হচ্ছে তোমার তোমার হচ্ছে যে ট্রানজিট ফেয়ার, এই দুইটা মিলায় হচ্ছে হচ্ছে, ঠিক আছে। মানে খরচটা হলো কম রাখা যাচ্ছে, মানে ফেয়ারটা। আর যদি এই আদার ডেভেলপমেন্ট না থাকে তাহলে কিন্তু সমস্যা। তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু এটাই একটা চ্যালেঞ্জ যে এই আমাদের দেশে রেল স্টেশন বাস স্টেশনটাকে আমরা কিভাবে চিন্তা করি যে খারাপ জায়গা। আমরা যদি খারাপ জায়গা হিসেবে চিন্তা করি তাহলে মানুষজন তো এখানে অফিস নিতে যাবে না, যাবে? মানে আমাদের কিন্তু এই সমস্ত মেট্রো রেল হচ্ছে, কিন্তু এগুলাকে কিন্তু হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে ফেলতে গেলে মানুষের মেন্টালিটি, তারপরে হচ্ছে এই সমস্ত মানে যে কালচার, এগুলো কিন্তু সবই চেঞ্জ হতে হবে। তারপর ফর্মস অফ পেমেন্ট, কিভাবে পেমেন্ট করা হয়, বিভিন্ন ধরনের পেমেন্ট হয়, আমি এগুলো শুধু নাম বলে চলে যাচ্ছি, তোমরা রিডিং দিও। ক্যাশ ফেয়ার মানে যেটা ক্যাশ, টাকা দিয়ে টাকা দেওয়া, যেমন আমরা বাসে উঠে ক্যাশ দেই। প্রিপেড ফেয়ার মানে আগে থেকে টাকা দেওয়া। সেলফ সার্ভিস মানে নিজেই হলো কার্ড পাঞ্চ করলা বা কয়েন দেওয়া দিলে চলে গেলা। বা ফুললি অটোমেটেড, যেমন তোমার কাছে কার্ড থাকলো, তোমার ওয়ালেটে থাকুক পকেটে থাকুক, তুমি ঢুকলা, তোমার এটা হচ্ছে করে নিল, স্ক্যান করে ওখান থেকে ডিডাক্ট করে নিল, ঠিক আছে। এটা হচ্ছে ফুললি অটোমেটেড সিস্টেম। সো বিভিন্ন সিস্টেম বিভিন্ন ভাবে আছে। আমাদেরও এখানে কিন্তু কিছু অটোমেটিক সিস্টেম, ফেয়ার কালেকশন সিস্টেম কিন্তু চালু হয়েছিল, এখন চালু আছে কিনা আমি জানি না। এই তা এটা হলো আমাদের, এটা গেল। আরেকটা হচ্ছে যে ফেয়ারটা, এটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কেই ডিটেল লেখা আছে, তোমরা একটু দেখবা। আরেকটা হলো ফেয়ার স্ট্রাকচার, মানে টাকাটা যে আমরা নিব, এই টাকাটা হলো কিভাবে নিব। ফেয়ার স্ট্রাকচার মানে হচ্ছে যে এরকম একটা লম্বা লাইন, এই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে স্টেশন আছে। ফ্ল্যাট ফেয়ার মানে তুমি এইখান থেকে এইটুকু যাও, গেলেও যে ফেয়ার, এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত গেলেও একই একই পর্যন্ত হলো ফেয়ার, ঠিক আছে। যেমন টরন্টো শহরে ফেয়ার সিস্টেমটা এরকম, ধরো তুমি একবার রেল স্টেশনে ঢুকে গেলা, একটা স্টেশন, এই স্টেশন থেকে প্রত্যেকটা স্টেশনে যেতে পারবা, আবার ঘুরে আসতে পারবা, আবার কিন্তু ভাড়া একটাই। আবার উঠেও এই স্টেশনে ঢুকেই বেরোয় আসলেই কিন্তু তোমার টাকাটা নষ্ট হয়ে গেল, আবার ঢুকতে গেলে আবার টাকা দিতে হবে। তার মানে ভিতরে আর কোনো মেকানিজম নাই চেক করার, শুধুমাত্র মেইন এন্ট্রেন্স গুলাতে হচ্ছে করা। সেই জন্য কেউ যদি একজন মানে স্টেশনে ঢুকে সারাদিন ভিতরে থাকে, তাহলে কিন্তু সে সারাদিনই ভিতরে থাকতে পারবে, ঠিক আছে। এটা হলো ফ্ল্যাট ফেয়ার। তারপর হচ্ছে গ্র্যাজুয়েটেড ফেয়ার। গ্র্যাজুয়েটেড ফেয়ার মানে হচ্ছে হলো যে তোমার তোমার হলো ফিক্সড না, মানে চেঞ্জ। একটা হচ্ছে জোনাল ফেয়ার আর একটা হচ্ছে সেকশনাল ফেয়ার। জোনাল ফেয়ার মানে জোন হিসাবে ভাগ করা, যেখান থেকে কলাবাগান থেকে এই জোনে গেলে এত টাকা, এই জোনে গেলে এত টাকা, ওই জোনে গেলে এত টাকা, ওইভাবে যদি একটা ফেয়ার স্ট্রাকচার তৈরি করে সেটা হলো জোনাল ফেয়ার। আর সেকশনাল ফেয়ার মানে হচ্ছে ধরো ডিস্টেন্সের বেসিসে হচ্ছে একটা একটা ভাড়া হচ্ছে ফিক্স করা, মানে ফেয়ারটা ফিক্স করা, ঠিক আছে।
দুইটাই হচ্ছে কিন্তু আসলে ডিস্টেন্স বা এই হিসাবে হলো ভাগ করা, ঠিক আছে? এই এখন তোমাদের নর্মাল এক্সাম হলে কি দেই হচ্ছে এই ধরনের যে যে এই সিস্টেমটা সম্পর্কে লিখো, ওই সিস্টেমটা সম্পর্কে লিখো। আর যদি অ্যাসাইনমেন্ট বা ওই ধরনের যদি কোনো কিছু হয়, যেমন গত পরীক্ষায় যেমন দিছিলাম যে এই ফেয়ার স্ট্রাকচার আর ফেয়ার যে যে কিভাবে ফেয়ার কালেকশন হয় এটা সম্পর্কে লিখো, প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখো। আর বাংলাদেশের যে যে মেট্রো রেল তৈরি হচ্ছে সেটার জন্য তুমি কোনটাকে বেটার মনে করো, ফর্মস অফ পেমেন্ট কোনটা বেটার, আর হচ্ছে ফেয়ার স্ট্রাকচার কোনটা বেটার, কেন বেটার, এটা এসে টাইপের লিখতে দিছিলাম, ঠিক আছে? সো এইগুলা চিন্তা করে এইভাবে তোমাদেরকে করতে হবে। সো এই পর্যন্তই, ঠিক আছে?